তো তোমাদের ক্ষেত্রে খ নাম্বারে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল দেখতে পাইছি। দেখো তোমরা কিন্তু এমন না যে অনুধাবনের নিয়মটা জানো না, ভুলটা যে জায়গাটাতে করো তোমরা ইনকনসিস্টেন্ট। খ নাম্বারটা তোমরা জানো যে জ্ঞানমূলকে আমাদের এক বাক্যে অ্যান্সার লিখতে হয়, একটা অ্যান্সার লিখতে হয়। যে ধরো তোমাকে বলছে যে কুফর বলতে কি বুঝো, তুমি এখানে ডিরেক্টলি লিখবা কুফর বলতে এটা বুঝায়। দেন এরকম একটা প্রশ্ন ছিল যে কুফরি হচ্ছে গিয়ে নৈতিকতার বিপর্যয় ঘটে, এই টাইপের একটা প্রশ্ন ছিল। আমার প্রশ্নগুলো প্রায় মুখস্থর মতো। তো তোমার লিখতে হবে যে কুফর এই কারণে নৈতিকতার অবক্ষয় ঘটায়, ডিরেক্ট এক লাইনে যেটা চাইছে, যেটা বুঝাইতে বলছে, যেটা ব্যাখ্যা করতে বলছে, ওইটা এক বাক্যে মানে এক লাইনে না, অ্যাকচুয়ালি এক বাক্যে বলার চেষ্টা করবা। এই যে বাক্যটা ধরো এখানে শেষ হইলো, এটা একটা প্যারা। সেকেন্ড প্যারাতে তুমি 2-3 বাক্যে বা 3-4 বাক্যে ফার্দার ব্যাখ্যা করবা। ঠিক আছে, এখানে এক বাক্যে ব্যাখ্যা করলা, এখানে তুমি 3-4 বাক্যে ব্যাখ্যা করলা, এতটুকুই। ঠিক আছে, আর এরপরে এই কাজটা এখন ইনকনসিস্টেন্সি তোমরা কি করছো, তোমরা হচ্ছে এক প্যারাতে লিখে দিয়ে আসো। ঠিক আছে, এক প্যারাতে লিখে দিয়ে আসো, অথবা দেখা যায় এইখানে তোমাকে যে জিনিসটা চাইছে, ধরো কুফরি বলতে কি বোঝায়, প্রশ্নটা এরকম ছিল না, প্রশ্নটা ছিল কুফরি নৈতিকতার অবক্ষয় ঘটায়। এখন তুমি এখানে লিখছো কুফরের সংজ্ঞা, তোমার কাছে চাইছে কি কুফর নৈতিকতার অবক্ষয় ঘটায় ব্যাখ্যা করো। ধরো প্রশ্নটা এরকম ছিল, এখন তুমি প্রথম প্যারায় দিছো কুফরের সংজ্ঞা, পরে আইসা মেইন উত্তর ব্যাখ্যা করতেছো। ডোন্ট ডু দিস। যদি বলে যে কুফর নৈতিকতার অবক্ষয় ঘটায়, তুমি এক বাক্যে এটা ব্যাখ্যা করো যে কেন বা কিভাবে এটা অবক্ষয় ঘটায়, দেন পরের বাক্যে আরো 3-4 বাক্যে তুমি সেটা ব্যাখ্যা করো, শর্ট ব্যাখ্যা কিন্তু, দ্যাটস ইট। তো এই দুই টাইপের ইনকনসিস্টেন্সি দেখতে পাইছি। ইনকনসিস্টেন্সি দিয়ে ভাই বুঝাচ্ছি 7টা সিকিউর মধ্যে কেউ কেউ 2টা সিকিউতে এই ভুলটা করতো, বাকি 5টাতে আবার ঠিকঠাক লিখতো। ঠিক আছে, বাকি 5টাতে আবার ঠিকঠাক লিখতো। সো ওই জায়গা থেকে এইটাকে ভাই হচ্ছে ইনকনসিস্টেন্সি বুঝাইছি। সো এই কাজটা হচ্ছে কি করা যাবে না, কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবা। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে গিয়ে জ্ঞান অনুধাবনে আমাদের জ্ঞানমূলক এটা কি বলে, প্রয়োগ আর উচ্চতর দক্ষতা। তো ওই প্রশ্নগুলোতে আমরা আয়াত হাদিসগুলা কয়টা লিখবো, তারপর হচ্ছে কিভাবে লিখবো, ব্যাখ্যাটা খুবই ইজি। আয়াত হাদিস তুমি হচ্ছে গিয়ে নীল কালি দিয়ে লেখার চেষ্টা করবা। এটাও আমি লিখে দিই, ভুলটা আমি পাইছি। সেটা হচ্ছে তুমি ডিরেক্টলি ধরো যে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ভাইয়া সংক্ষেপে লিখতেছি যে আল্লাহ বলেন। সো আল্লাহ বলেন বলার পরে এখানে হাইফেন দিয়ে আর কিছু লিখো না। তোমরা তো এমনিতেই পেজ বানানোর জন্য হচ্ছে গিয়ে কান্নাকাটি শুরু করে দাও, এখানে আর কিছু লিখো না। আল্লাহ কি বলেন এটা কোটেশন সাইন দিয়ে এখানে ওই কোরআনের আয়াতটা তুলে দাও। ঠিক আছে, কোরআনের আয়াত তুলে দেওয়ার পরে এইবার তুমি এইখানেও একদম সাথে সাথে ব্র্যাকেটে তুমি আয়াত আর লিখো না, সূরার আয়াত সংখ্যা লিখো না, তুমি এটা আবার নিচে লিখো। ঠিক আছে, এত নাম্বার সূরা, এত নাম্বার আয়াত। অনেকের প্রশ্ন থাকে ভাই আমার তো সূরা মনে থাকে না বা আমার তো আয়াত মনে থাকে না। তোমার যা মনে আছে, যতটুকু মনে আছে অতটুকুই লিখো। তোমার যদি আয়াত সংখ্যা মনে না থাকে তুমি সূরার নামটাই লিখো। অতএব আমি যেটা বুঝাইতে চাইতেছি, ধরো এরকম তোমার 5টা লাইন যাবে, যদি তোমার আয়াত লিখতে 3 লাইন যায়, তাহলে যে আল্লাহ তাআলা বলেন বা হাদিসের ক্ষেত্রে মহানবী বলেন বা এই হাদিস গ্রন্থে উল্লেখিত আছে, এটা বলার পরে হাইফেন দিয়ে এই লাইনে আর কিছু লেখার দরকার নাই। আবার এই লেখাটা ধরো এখানে শেষ হইলো, বা আমি ধরলাম এই লেখাটা তোমার এইখানে শেষ হইছে, এই যে এখানে স্পেস আছে না, এইখানেই তোমার হাদিস গ্রন্থের নাম লেখার দরকার নাই, এইখানেই তোমার সূরার আয়াত সংখ্যা লেখার দরকার নাই। আমি অনেকদিন পরে ইউটিউবের জন্য ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি, এই জন্য আমার কথা আটকাচ্ছে আসলে। তোমরা তো দেখছো ম্যাথের ক্ষেত্রে যে টাইপের ভিডিও আমার দেওয়ার কথা ছিল, আই ওয়াজ টোটালি অফ। ইভেন আমি ভাবছি ম্যাথ পরীক্ষার পরে আমি আসলে ভিডিওই দিব না, বাট খেয়াল করতেছো যে কথা আটকাচ্ছে বারবার, আই এম সরি অ্যাবাউট দ্যাট। সো এইখানে শেষ হইলো, এই স্পেসটাতে তুমি হচ্ছে আয়াত লিখো, তুমি একদম পরের লাইনটাতে এটা লিখবা। এগুলা কোনো মানে করতেই হবে, মাস্ট টু ডু এই টাইপের নিয়ম না। ঠিক আছে, তোমরা ইংরেজিতে ওই যে আন্দাজে দাগাও না, সাউন্ডস গুড, শুনতে ভালো লাগে, এগুলো হচ্ছে কি ওইরকম ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য, জাস্ট এইটাই, আর কিছু না। এগুলা মাস্ট টু ডু না করলে তোমার নাম্বার কাটা যাবে, একদম নাম্বারই পাবা না, 1 নাম্বার কাটা যাবে, এরকম কোনো লিখিত নিয়ম না বা করতেই হবে তা না। জাস্ট ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য, যাতে ওভারঅল তুমি নাম্বারটা পাও। কেন এই কথাটা বললাম, আমাদের মেয়েটার নাম আমি ভুলে গেছি, জিন্নাত সম্ভবত, ওর প্রথম খাতাটায় আমি ইসলাম শিক্ষা দেখছিলাম, তো প্রথম খাতাটাতে আমাকে ইরিটেট করে দিছে। কিভাবে? আমাদের মেন্টরশিপের স্টুডেন্ট, এক্সাম ব্যাচও ছিল। 1 নম্বরে যে কাজটা করে, সায়েম ভাইকে মনে করায় দিও এক্সাম ব্যাচের, আচ্ছা এটা পরে ভাই তোমাকে বলবো। সো ওর হচ্ছে বানান ভুল ছিল, ওর খ নাম্বারের প্যাটার্নের একটু আগে ভাইয়া যেটা বলছি
এই অনুধাবনের প্যাটার্নটা লেখা ভুল ছিল, তারপরে লেখা অস্পষ্ট ছিল। লেখা অস্পষ্ট না, আমি বলবো যে ওভারঅল খাতাটা খুব একটা গুছানো ছিল না, মানে ওইভাবে ইমপ্রেশনটা আগেই নেগেটিভ হয়ে গেছে আমার। সো তোমার যখন ওভারঅল খাতায় ইমপ্রেশনটা, আচ্ছা নাম্বারিং ঠিক ছিল না, নাম্বারিংটা একটু বলে দেই। ওই যে যেটা অ্যাজ ইউজুয়াল ভাইয়া বলি অলওয়েজ, 1 নং প্রশ্নের উত্তর ক, এটা এইভাবে লিখবা। 1 নং প্রশ্ন যে যেভাবে লিখো আর কি, আমি জাস্ট বলতেছি পুরাটা লিখবা। অনেকে এমন ভাব নেয় ভাই এগুলা লিখতে অনেক টাইম নষ্ট হয় এটা সেটা, তুমি নিজে 7 বার লিখে দেখো, সর্বোচ্চ 2 মিনিট যাবে হয়তোবা, বা 2 মিনিটও যায় না অনেকের ক্ষেত্রে, বাট এগুলো দিন শেষে অনেক ম্যাটার করে। মানে ইমপ্রেশন বলতে কি ভাইয়া, ধরো 3টা বানান ভুল গেলে 1 নাম্বার কাটা। এখন টিচার তোমার একটা বানান ভুলের জন্য হয়তোবা গ নাম্বারে 1 নাম্বার কাটলো না, কিন্তু উনি যে কাটে নাই, ওনার মনে খুঁতখুঁতানি আছে, উনি কি করবে জানো, ঘ নাম্বারে যদি একটু ভুল পায়, তুমি 4-এ 4 পার মতো লিখলেও যদি একটা বানান ভুল থাকে, বা কোনোভাবে তুমি নাম্বারিংটা ঠিক করো নাই, বা কোনোভাবে তোমার কোনো একটা কাটাকাটি হয়েছে, তার কারণে দেখা যাবে এখানে 4-এ তোমাকে 3 দিয়ে দিছে। কেন? কারণ ওই যে উনি তোমাকে এই বানান ভুলটা ছাড় দিছে এই জায়গায়, কিন্তু ওনার তো হিসাব আছে তুমি এই জায়গায় ভুল করছো, ওনার মনে খুঁতখুঁতানি আছে, এটা তোমার কোনো জায়গায় দিবে। আবার ধরো একটা বানান ভুল, 3টা বানান ভুলের জন্য 1 নাম্বার কাটার নিয়ম, এখন উনি যদি 2টা বানান ভুলের জন্য 1 নাম্বার কাটে, মানে না মানে কেটে দেয়, বা একটা বানান ভুলের জন্য 1 নাম্বার কেটে দেয়, উনি আবার পরবর্তী প্রশ্ন তোমাকে এটা ছাড় দিবে। এগুলা স্যাররা হিসাব নিকাশ করে দেখে না, ওনারা খাতা দেখতে যথেষ্ট এক্সপেরিয়েন্স, সাবকনসিয়াসলি ওনাদের মাথায় এগুলো কাজ করে। ঠিক আছে, আমাদের মতো মানে আমি যেভাবে এক্সাম ব্যাচের খাতা দেখি, তোমরা তো দেখছো লাইভে এনে তোমাদেরকে খাতা দেখাইছি, প্রত্যেকে আমাকে খাতা জমা দিছিল, লাইভে এনে ওদেরকে আমি ওদের সামনেই আমি খাতা পড়ছি, কোন জায়গায় কি ভুল দেখাইছি। তো আমি যেভাবে খুঁটে খুঁটে দেখছি একটা পেজ 2 মিনিট ধরে, তোমার স্যারই কাজ করবে না। স্যারের একটা পেজ দেখতে 10 সেকেন্ড লাগে হাইস্ট, এই 10 সেকেন্ডের মধ্যে যা ভুল পড়ে এগুলো হচ্ছে ওনারা একদম ধরে ফেলে। এমন না যে ওনারা ধরতে পারে না, 10 সেকেন্ডে যা স্টিক দিয়ে চলে যায়, এর মধ্যে ধরে ফেলে, পাওয়ার অফ এক্সপেরিয়েন্স। তো ওই জায়গা থেকে এখানে যে জিনিসটা ম্যাটার করে, যেহেতু তাড়াতাড়ি খাতা দেখে, ইমপ্রেশনটা যে তোমার খাতায় যত কম কাটাকাটি আছে, তোমার লেখা যত স্পষ্ট, তুমি যত প্যাটার্ন মেনটেন করে লিখতেছো, নীলকালির ব্যবহারটা যত বেশি এবং যথোপযুক্ত, আন্দাজে সব জায়গায় নীলকালি না, তারপর হচ্ছে নাম্বারিংটা ঠিক আছে, লেখা স্পষ্ট, তুমি বানান ভুল করতেছো না, কাটাকাটি কম, এই জিনিসগুলো দিন শেষে ধরো তোমার 3 থেকে 7টা সিকিউতে, আমি এভারেজে প্রতিটা সিকিউতে 1 ধরলাম না, বাট তারপরে তো তোমার কম পক্ষে 3 থেকে 6 নাম্বার পাইতে তোমাকে হেল্প করে। অনেকের জন্য এটাই 6 পাইলে তো অ্যাপোটা মানে পুরো একটা সিকিউর নাম্বার। সো ইমপ্রেশনের পাওয়ারটা এরকম, যেমন যাদের হাতের লেখা ভালো, হাতের লেখা সুন্দর, ওরা একটা, আমি বলবো আনফেয়ার অ্যাডভান্টেজ, স্টিল ওরা একটা অ্যাডভান্টেজ পাই, যে ওদের লেখাটা গুছানো থাকে। যে আমি উপমার খাতা যখন দেখছিলাম, ওর লেখা মোটামুটি গুছানো ছিল। তারপর আমাদের বিথির খাতায় তেমন কোনো কাটাকাটি ছিল না, খুবই লেস কাটাকাটি ছিল, মানে একদম ছিল না বললেই চলে। তো ওরা একটা অ্যাডভান্টেজ পাবেই, এগুলা মানে স্যারদের চোখে পড়ে এগুলো, এমন না যে স্যাররা ছাঁকনি দিয়ে এগুলো ছাঁকবে, তোমার ওই এটা কি বলে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতেছে কাটাকাটি আছে কিনা, বানান ভুল আছে কিনা, এগুলো এমনিতেই চোখে পড়ে যায়, এমনিতেই সাবকনসিয়াসলি নাম্বার বেশি কম হয়ে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে কি তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো সৃজনশীল লেখার ক্ষেত্রে তার আয়াত কয়টা করে লিখবো, আয়াত কয়টা লিখলে 3-এ 3 পাবো, বা আয়াত কয়টা লিখলে 4-এ 4 পাবো, ভাই কমপক্ষে 2টা করে হচ্ছে গিয়ে লেখার চেষ্টা করো। কিছু কিছু প্রশ্নে বলেই দেয় কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো, ওই প্রশ্নে যদি তোমার কোরআনের আয়াত না থাকে, হাদিস না থাকে, তুমি শিওর থাকো তোমার কমপক্ষে 1 নাম্বার নাই, স্যার চাইলে 2 নাম্বারও কেটে দিতে পারে। তার মানে তুমি 2 পেজ লিখছো, মানে লিখছো একদম লিখে ফাটাই ফেলছো, প্রতি সৃজনশীল 5 পেজ করে লিখছি ভাই, উড়াদুরা সেই পরীক্ষা দিছি ভাই, সেই পরীক্ষা আইসা তোমার প্রতি প্রশ্ন থেকে ধরো গ থেকে 1, আর মানে কোনো আয়াত হাদিস নাই, 3 করে কাটা, আগেই তোমার 21 নাম্বার নাই। ঠিক আছে, ধরো সব প্রশ্নে কোরআন হাদিসের আয়াত চায় নাই, বা আমাদের যে অধ্যায় 5 এগুলোতে তো লাগে না, তো সেক্ষেত্রে আমি ধরলাম 5টাতে হচ্ছে গিয়ে তোমার এরকম লাগছে, তো সেক্ষেত্রে তোমার আগেই 15 নাই, তো এরকম সেই পরীক্ষা দিয়ে আইসাও তোমার A+ নাই। ঠিক আছে, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কি চাইছে। যদি বলে যে কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো, তোমাকে আয়াত হাদিস লিখতে হবে। কয়টা লিখবো? 2টা করে লিখলে তুমি সেফ, তুমি এক্সপেক্ট করতে পারো তুমি এখানে 3-এ 3 পাবা, 4-এ 4 পাবা। একটা করে যে পরীক্ষার আগের দিন পড়তে বসছে, ও কমপক্ষে একটা করে হাদিস লিখে তারপর হচ্ছে গিয়ে আয়াত লিখতে পারে। একটা করে লিখলে হয়তো 3-এ 3 পাবা, কিন্তু একটা আয়াত হাদিস দিলে 4-এ 4 পাওয়ার সম্ভাবনা অনেক কম। ঠিক আছে, তো 4 নাম্বারে 2টা দেওয়ার চেষ্টা করো, 3-এও আমি বলবো 2টা দেওয়ার চেষ্টা করো, বাট একটা দিলেও তুমি মোটামুটি খুশি থাকতে পারো, সমস্যা নাই।